দেখো, আজ অষ্টম শ্রেণীর বালক বিভাগে জলবায়ু অঞ্চল থেকে আমি মৌসুমী জলবায়ু অঞ্চলটা পড়াবো। তো আগের দিন আমি কি পড়িয়েছিলাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা পড়িয়েছিলাম। তো প্রথমে জানবো যে মৌসুমী জলবায়ু কাকে বলে। তো দেখো, মৌসুমী কি একটি আরবি শব্দ, মৌসিম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি না ঋতু, বা মালয়ালম শব্দ থেকে এসেছে। কি সেটা? মৌসিম, যার অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ যে জলবায়ু অঞ্চলে কি দেখা যায়? ঋতু বৈচিত্র্য দেখা যায়, বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে জলবায়ু অঞ্চলে বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতের পার্থক্য লক্ষ্য করা যায় তাকে মৌসুমী জলবায়ু বলা হয়। তো এর অবস্থান কি? তো অক্ষাংশগত অবস্থান যদি আমরা বলি, তাহলে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা যায়। আবার আমি বলছি কি না, নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে মৌসুমী জলবায়ু দেখা যায়। তো এর মহাদেশীয় অবস্থান কি, অর্থাৎ কোন কোন মহাদেশের মধ্যে অবস্থিত? দেখো, উত্তর আমেরিকা মহাদেশে কোথায় দেখা যায়? মেক্সিকো এখানে এবং ফ্লোরিডা। মধ্য আমেরিকার কিছু অংশে দেখা যায়, এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্ব উপকূলে মৌসুমী জলবায়ু দেখা যায়। এইদিকে কি আছে? আফ্রিকা মহাদেশের কোথায় দেখা যায়? মাদাগাস্কার দ্বীপ, এবং আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত কি সোমালিয়া, ইথিওপিয়া, এই যে জায়গাগুলো আছে এই অঞ্চলেতে কি দেখা যায়? মৌসুমী জলবায়ু দেখা যায়। এশিয়া মহাদেশের মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দেশগুলো আছে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে কি দেখা যায়? মৌসুমী জলবায়ু দেখা যায়। এছাড়া এখানে কি আছে? ওশেনিয়া বা অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে কুইন্সল্যান্ড প্রদেশে, অস্ট্রেলিয়ার কি না পূর্ব প্রান্তে কুইন্সল্যান্ড প্রদেশে কি দেখা যায়? না মৌসুমী জলবায়ু দেখা যায়। লক্ষ্য করো, প্রতিটা মহাদেশের কি দেখা যায়? না পূর্ব অংশে মানচিত্র লক্ষ্য করলে কি দেখা যাবে? প্রতিটা মহাদেশে কি আছে? না পূর্ব প্রান্তে মৌসুমী জলবায়ু হচ্ছে কার্যকরী হয়। অর্থাৎ কি হয় না, মহাদেশগুলির পূর্ব প্রান্তে মৌসুমী জলবায়ু কিন্তু অধিক সক্রিয়। এরপরে আসা যাক এই জলবায়ুর বৈশিষ্ট্যের কথায় আসতে গেলে প্রথমে আসা যায় কি না উষ্ণতা। মৌসুমী জলবায়ু অঞ্চলে দুটো বিপরীত ঋতুর স্থায়িত্বকাল এবং প্রভাব সব থেকে বেশি। একটাকে বলা হয় উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, অপরটাকে কি বলা হয়? শুষ্ক এবং শীতল শীতকাল। তো এই দুটো ঋতুর প্রভাব মৌসুমী জলবায়ু অঞ্চলে সর্বাধিক। তো গ্রীষ্মকালের উষ্ণতা কত থাকে? প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি গড় উষ্ণতা। তো কোনো কোনো জায়গা আছে তাপমাত্রা কি হয়ে যায়? আরো বেশি বৃদ্ধি পায় গ্রীষ্মকালে। তো মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলো কি পড়ে? না গ্রীষ্মকালের মধ্যে পড়ে। সাধারণত মার্চ, এপ্রিল এবং মে মাস, এই তিনটে মাস কি থাকে? উষ্ণতা সব থেকে বেশি থাকে। শীতকালীন তাপমাত্রা কত থাকে? না শীতকালীন তাপমাত্রা থাকে প্রায় 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। জানুয়ারি, ফেব্রুয়ারি, কি আছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো এই মাসগুলো কি হয়? না শীতের প্রভাব সব থেকে বেশি। এতে গেল উষ্ণতার কথা। বৃষ্টিপাত, তো মৌসুমী জলবায়ু অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 থেকে 150 সেমি, এবং বৃষ্টিপাতে প্রায় 70 থেকে 80 ভাগ হয়ে থাকে কখন?
না উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালে বা বর্ষাকালে। তো বৃষ্টিপাতের কি হয়ে থাকে না প্রায় 70% হয়ে থাকে কখন না 70 থেকে 80% হয়ে থাকে বর্ষা ঋতুতে হয়ে থাকে। এরপর আসা যাক কি বায়ু প্রবাহ। তো আগেই বলেছি না মৌসুমী কথার অর্থ হচ্ছে কিনা ঋতু। তো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ু প্রবাহেরও পরিবর্তন ঘটে। গ্রীষ্মকালে কি হয় না দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এটা নিরক্ষরেখা। তো গ্রীষ্মকালে কি থাকে না এই অংশে উচ্চচাপের সৃষ্টি হয়, গ্রীষ্মকালে এই অংশে কি হয় নিম্নচাপের সৃষ্টি হয়, যার জন্য কি হয় না দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই জলভাগের উচ্চচাপ থেকে কি হয় না স্থলভাগে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এবং কি করে না নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বেঁকে যায় এবং কোন দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে কি হয় প্রবাহিত হয়। তবে প্রতিকের দিক কি হয় এই বায়ু প্রবাহ নিরক্ষরেখা অতিক্রম করে কোন দিকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে যায়। ওই জন্য গ্রীষ্মকালে যে বায়ু প্রবাহটা সেই বায়ু প্রবাহের নাম কি না দক্ষিণ পশ্চিম কি মৌসুমী বায়ু। তাহলে কি বললাম গ্রীষ্মকালে কি হয় স্থলভাগের উপর কি হয় নিম্নচাপের সৃষ্টি হয় এবং উচ্চ জলভাগ থেকে বাতাস দক্ষিণ পূর্বমুখে প্রবাহিত হয় এবং নিরক্ষরেখা অতিক্রম করে ফ্রেডেলের সূত্র অনুযায়ী কি হয় বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই একে কি বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। শীতকালে কি হয় বিপরীত অবস্থা হয়। বিপরীত অবস্থা হয় মানে স্থলভাগের উপর কি হয় উচ্চচাপ অবস্থান করে এবং জলভাগের উপর নিম্নচাপ অবস্থান করে। তখন কি হয় উত্তর পূর্ব দিক থেকে কি হয় বাতাস প্রবাহিত হয়। অর্থাৎ গ্রীষ্মকালে যেদিকে বাতাস প্রবাহিত হয় শীতকালে কি হয় ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি গতিপথ পরিবর্তন করে বায়ু প্রবাহিত হয়। তাহলে কি দেখা গেল না মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ু প্রবাহ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে কি গ্রীষ্মকালীন বায়ু প্রবাহ যাকে বলা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম কি মৌসুমী বায়ু, অপর একটাকে কি বলা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবং এই বায়ু প্রবাহ কি হয় প্রায় ঋতু পরিবর্তনে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। পরের পয়েন্টে আসা যাক কি না বৃষ্টিপাত। বৃষ্টিপাতের আমি কি বলেছি একটা তোমার পরিমাণটার কথা বলেছি কত হয় 100 থেকে 150 সেন্টিমিটার। এবার ঋতু অনুযায়ী বৃষ্টিপাত। তো এখানে মূলত 4টে ঋতুর প্রাধান্য দেখা যায়। এক হচ্ছে কি উষ্ণ গ্রীষ্মকাল, আর্দ্র কি বর্ষাকাল আর কি শরৎকাল এবং শুষ্ক শীতকাল। তো গ্রীষ্মকালে কি হয়ে থাকে না এই সময় কালবৈশাখী ঝড় হয় এবং কালবৈশাখী ঝড়ের প্রভাবে কি হয়ে থাকে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কি হয়ে থাকে বৃষ্টিপাত হয়ে থাকে। মূলত কি হয় পূর্ব ভারতে কালবৈশাখীটা হয়ে থাকে। তো গ্রীষ্মকালে কি হয় স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর প্রবাহের ফলে কিছু কিছু জলীয় বাষ্প কি হয় না স্থলভাগে প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায়। বর্ষাকালে কি হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু স্থলভাগের উপর দিকে প্রবাহিত হয় তো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং স্থলভাগে প্রবেশ করার পর বিভিন্ন পর্বতে বাধা পেয়ে বা পরিচলন বৃষ্টিপাত ঘটায়। শীতকালে কি হয় শুষ্ক হয়, কারণ শীতকালে কি হয় পুরো বায়ুটা স্থলভাগের উপর দিকে আসে। স্থলভাগের উপর দিকে আসে বলে এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না এবং জলীয় বাষ্প থাকে না বলে কোনো রকম বৃষ্টিপাত হয় না। আর একটা পয়েন্ট বলা যায় কি খামখেয়ালিপনা। তো মৌসুমী বায়ুর এটা একটা প্রধান বৈশিষ্ট্য। মৌসুমী বায়ুর আগমনকাল এবং কি প্রত্যাগমনকাল ঠিক সময় হয় না। কোনো সময় কি হয় না নির্ধারিত সময়ে অনেক আগে আসে এবং বেশি দিন স্থায়ী হয়, ফলে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বন্যার সৃষ্টি হয়। কোনো কোনো বছর কি হয় মৌসুমী বায়ু দেরিতে আসে এবং অনেক আগেতে প্রত্যাবর্তন করে বা ফিরে যায়, যে জন্য কি হয় না বৃষ্টিপাত কম হয় এবং খরার সৃষ্টি হয়। তাছাড়া কি হয় না মৌসুমী বায়ু অঞ্চলে
বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্য আছে, অর্থাৎ বৃষ্টিপাত কি হয় না সব জায়গায় বা সর্বত্রই সমান হয় না। ভারতের উদাহরণ দিয়ে আমরা বলতে পারি উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে কি হয়, মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং এখানে অবস্থিত চেরাপুঞ্জি প্রায় 1200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে কি না আর্দ্রতম স্থান। অপরদিকে ভারতের উত্তর পশ্চিম অংশে আছে রাজস্থানের মরুভূমি অঞ্চল, এ অংশে কি বৃষ্টিপাতই হয় না, গড় বৃষ্টিপাত কত 25 সেন্টিমিটারের কম। তাহলে দেখা যাচ্ছে কি না মৌসুমী বায়ুর যে আঞ্চলিক বন্টন সেটারও অনেক তারতম্য দেখা যায়। এরপরে আসা যাক মৌসুমী জলবায়ু অঞ্চলে কি কি বৃক্ষ জন্মায়। তো দেখো বৃষ্টিপাতের তারতম্যের উপর নির্ভর করে মৌসুমী জলবায়ু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ আছে তাদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন কি ক্রান্তীয় চিরহরিত অরণ্য, অর্থাৎ যে স্থানে কি হয় বৃষ্টিপাত অত্যন্ত বেশি সেখানে গাছগুলো কি হয় প্রায় 200 সেন্টিমিটারের বেশি যেখানে বৃষ্টিপাত হয় সেখানে গাছগুলো হচ্ছে চিরসবুজ, তাদের পাতা কখনো কি হয় না ঝরে পড়ে না। মেহগনি, আবলুস, শিশু, গর্জন প্রভৃতি হচ্ছে কি এই ধরনের উদ্ভিদ। দ্বিতীয় শ্রেণীর উদ্ভিদ কি যেখানে কত 100 থেকে কত 150 সেমি বৃষ্টিপাত হয় সেখানে আর্দ্র ক্রান্তীয় মৌসুমী অরণ্য বা বৃক্ষ জন্মায়, অর্থাৎ এখানকার উদ্ভিদগুলোর পাতা কি হয় না শুষ্ক শীতকালে ঝরে পড়ে, তাই একে পর্ণমোচী অরণ্য বা উদ্ভিদ বলা হয়ে থাকে। মূলত শাল, পলাশ, কুসুম, মহুয়া এই জাতীয় উদ্ভিদগুলো কোথায় দেখা যায় না ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে দেখা যায়, যেখানে বৃষ্টিপাত কি হয় 75 সেন্টিমিটারের কম। বিভিন্ন বৃষ্টি ছায়া অঞ্চল বা মরুস্থলীর আশেপাশে এখানে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য বাবলা, অ্যাকাসিয়া, বিভিন্ন ধরনের আকন্দ এই ধরনের যে গাছ সেগুলো কি হয় জন্মায়। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে যেখানে কি আছে লবণাক্ত মাটি আছে বা যেখানে জোয়ার ভাটার প্রভাব আছে সেখানে কি দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কি জন্মায়। জীব বৈচিত্র্য শুধুমাত্র যে সমস্ত বনগুলো আছে বা জঙ্গলগুলো আছে সেই সমস্ত অঞ্চলে কিছু পশু পাখির কি প্রাধান্য দেখা যায়। তো মৌসুমী জলবায়ু অঞ্চলের বেশিরভাগটাই কি হয় কৃষিকাজে নিয়োজিত, এখানে মানুষের বসবাস বা মনুষ্য বসতি কি হয় অনেক বেশি, যার জন্য এখানে বন্য পশু বা অন্যান্য যে বন্য পাখি আছে তাদের সংখ্যা বা পরিমাণ কম। এখানে কি দেখা যায় বাঘ, চিতাবাঘ, হাতি, বিভিন্ন ধরনের কি বন্য যে সমস্ত বাইসন আছে, হরিণ আছে সেই সমস্ত দেখা যায়। জলাভূমিতে কি দেখা যায় কুমির, শুশুক, বিভিন্ন প্রাণীগুলো এখানে দেখা যায়। কৃষিকাজ কিরকম দেখা যায় না এই অঞ্চলটা হচ্ছে কি পৃথিবীর সব থেকে জনবহুল অঞ্চল। জনবহুল অঞ্চল বলে মানুষের কি হয় খাদ্যের চাহিদা অত্যন্ত বেশি, যার জন্য এখানে নিবিড় কোথায় কি করা হয় না কৃষিকাজ করা হয়ে থাকে। ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, আলু, শাকসবজি ঠিক আছে প্রভৃতি কৃষিজ ফসল এই অঞ্চলে চাষ হয়ে থাকে। যদি আমরা শিল্পের কথা বলি বা খনিজ সম্পদের কথা বলি তো এখানে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। তো খনিজ সম্পদে এই অঞ্চলটা অনেকটাই সমৃদ্ধ। ভারতে আকরিক, লৌহ পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়, কয়লা পাওয়া যায় এবং উপকূলবর্তী অঞ্চলে খনিজ তেল, পেট্রোলিয়াম এগুলো পাওয়া যায়। চীন কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের জন্য কি প্রসিদ্ধ। থাইল্যান্ডে কি পাওয়া যায় না থাইল্যান্ডে টিন পাওয়া যায়, মায়ানমারে পাওয়া যায় টাংস্টেন, আর কি পাওয়া যায় সীসা এবং দস্তা। এখানে শিল্প কি কি দেখা যায় না এই অঞ্চলটা শিল্পে অত্যন্ত সমৃদ্ধ, কারণ কি প্রচুর মানুষ এখানে বসবাস করায় তাদের বিভিন্ন রকমের কি আছে দ্রব্যের চাহিদা আছে। তাছাড়া কি আছে এই অঞ্চলে কৃষিজ সম্পদ, অপরদিকে কি আছে বিভিন্ন ধরনের বনজ সম্পদও সমৃদ্ধ।
যার জন্য এখানে কি হয়েছে, বিভিন্ন ধরনের যে শিল্পগুলো সেগুলো বিকাশ লাভ করেছে। লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বহন শিল্প, চিনি শিল্প, আখ শিল্প, কাগজ শিল্প, এই যে শিল্পগুলো আছে সেগুলো কি হয়েছে এই অঞ্চলে অত্যন্ত উন্নত লাভ করেছে। কারণ কি না, এখানে বললাম যে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ এবং বনজ সম্পদ এখানে প্রচুর পরিমাণে আছে। তাছাড়া এই অঞ্চলটা কি সমতল ভূমি, যার জন্য যাতায়াত বা পরিবহন ব্যবস্থা এই অঞ্চলে অত্যন্ত সুলভ। তো এখান থেকে বনভূমি থেকে কি কি সম্পদ পাওয়া যায়, যেমন শাল, সেগুন, মেহগিনি, এই সমস্ত যে উদ্ভিদের কাঠ আছে সেগুলো অত্যন্ত মূল্যবান। এই উদ্ভিদের কাঠগুলো কি হয়, গৃহ নির্মাণের জন্য, জাহাজ নির্মাণের জন্য এবং রেলপথ নির্মাণের জন্য এবং আমাদের বাড়ির যে সমস্ত আসবাবপত্র আছে নির্মাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কি হয়, ক্রান্তীয় বনভূমি অঞ্চলে পলাশ মহুয়া গাছে কি হয়, রেশম প্রতিপালন করা হয়, লাক্ষা বা গালা সংগ্রহ করা হয়ে থাকে। শাল গাছ থেকে কি পাওয়া যায়, ধুনা পাওয়া যায় এবং শাল গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের যে থালা, বাটি বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কি হচ্ছে তৈরি হচ্ছে। তাছাড়া বনভূমি অঞ্চল থেকে মানুষ কি করে, মধু এবং মোম সংগ্রহ করে থাকে। ভবিষ্যৎ সম্ভাবনা কি মৌসুমী জলবায়ু অঞ্চলে, তো দেখো এই অঞ্চলটি বর্তমানে কি হয়েছে, অত্যাধিক জনাধিক্য দেখা যাচ্ছে। জনাধিক্য দেখা যাওয়ার কারণে কি হচ্ছে, এই অঞ্চলে মানুষ গাছপালা কেটে ফেলছে এবং বনভূমিকে আরও বেশি পরিমাণে কি করেছে না, মানুষ বসতি, শিল্প, কলকারখানা ইত্যাদি কাছে ব্যবহার করছে। তো মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশিরভাগ অঞ্চলে ভূমির উচ্চতা হচ্ছে কম। তো বর্তমানে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলে উষ্ণতা কি হচ্ছে, বাড়ছে, বরফ গলে যাচ্ছে। তো ভবিষ্যতে মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলবর্তী যে সমভূমি এলাকা সেগুলো কি হচ্ছে, সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, তো মৌসুমী যে জলবায়ু অঞ্চল সেটা আমি আজ তোমাদের পড়ালাম। এখনও তোমাদের যে দুটো বাকি আছে, তুন্দা এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পরে।